বললাম, ভাইয়া আস্তে করো, অনেক কষ্ট হচ্ছে। তখন সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তুই যদি একটু সাহস রাখিস তাহলে আরও ভালোভাবে সামলাতে পারবি। তো বন্ধুরা, যদি পুরো গল্পের আবেগ অনুভব করতে চান এবং পুরো ঘটনাটা জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার নাম লিমা, আমার বয়স ২২ বছর। আমি এখনও অবিবাহিত। আমার বড় ভাইয়ের নাম ফাহিম। ফাহিম ভাইয়া ছোটবেলা থেকেই অনেক দুষ্টু। সে কিছুদিন আগে পড়াশোনা শেষ করেছে। একদিন দুপুরবেলা আমি গোসল করছিলাম। ভুলবশত দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তখন বাসায় তেমন কেউ ছিল না। আমাদের বাসায় আমার মা, বাবা, আমার ভাইয়া এবং আমি। আমরা ৪ জন ছাড়া আর কেউ থাকে না। সেই দিন আমি গোসল করছিলাম তখন পুরো বাসা শুধু মা ছিলেন। বাবা অফিসে গিয়েছিলেন আর ভাইয়া বাইরে আড্ডা দিতে গিয়েছিল। সেই দিনটি ছিল শুক্রবার। আমি গোসল করছিলাম আর মনে হচ্ছিল পুরো বাসা একদম খালি। হঠাৎ আমার চোখ পড়ল জানালার দিকে, যেখানে সূর্যের আলো আস্তে আস্তে ছাদে পড়ছিল। তখন বুঝতে পারলাম এমন শান্ত মুহূর্তগুলো খুবই দামি। আমি একটু ধীরে ধীরে কাজ শেষ করতে লাগলাম। মনে মনে ভাবছিলাম, এই ছোট্ট ছোট্ট দিনগুলোই জীবনের সুন্দর মুহূর্ত। আমি শান্তভাবে কৌশল করছিলাম। ঠিক তখনই ভাইয়া গোসলঘরে প্রবেশ করল। ভাইয়া আমাকে দেখে কিছুক্ষণ থেমে রইল। চোখ বড় হয়ে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে কিছু ভাবছে। আমি তখন পুরোপুরি ভেজা শরীরে ছিলাম। তখন প্রচুর শীতের দিন, আমি শীতে কাঁপছিলাম ভেজা শরীরে। ভাইয়া চুপচাপ দাঁড়িয়ে শুধু আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না কেন এমনভাবে তাকিয়ে আছে। তার চোখে যেন একটি অদ্ভুত ভাব প্রকাশ পাচ্ছে, যা আমি সহজভাবে বোঝাতে পারব না। এভাবে কখনোই সে আমার দিকে তাকায়নি। আমি নিজেও অবাক। বুঝতে পারছি না হঠাৎ কেন সে এমনভাবে আচরণ করছে এবং তার উদ্দেশ্য কি। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আমার অস্বস্তি লাগছে। আমি তো এখন গোসল করছি, তুমি এখন যাও, পরে যদি কিছু বলার থাকে তখন বলবে। তুমি যতক্ষণ এভাবে তাকিয়ে আছো আমার কেমন অদ্ভুত লাগছে। আমি বলেই আবার নিজের কাজে মন দিলাম। কিন্তু মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া আসলে কেন এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তার চোখের সেই রহস্যময় দৃষ্টি আমার ভেতরে অজানা এক প্রশ্ন রেখে গেল। গোসল শেষ করার পর আমি আমার কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে গেলাম। যখন সেখানে কাপড় নেড়ে দিতে শুরু করলাম, হঠাৎ দেখি ভাইয়া সেখানে দাঁড়িয়ে আছে। আমি তখন একটু বিস্মিত হলেও শান্তভাবে কাজ চালালাম। তখন সে কাছে এসে বলল, লিমা, আমি একটু সাহায্য করি, তাহলে তোর জন্য সহজ হবে। তারপর সে আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে আমাকে সাহায্য করল। আমরা একসাথে কাপড় নেড়ে দিলাম। আমি লক্ষ্য করছিলাম, যখন আমি কাপড়গুলো বালতিতে করে ছাদে নিয়ে যাচ্ছিলাম, তখন ভাইয়া আমার দিকে একটি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। তার তাকানোর ভঙ্গিটা অন্যরকম, যেন কিছু ভাবছে কিন্তু প্রকাশ করছে না। আমি ঠিক বুঝতে পারছিলাম না সে কেন এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর যখন সে কাপড় নাড়াতে সাহায্য করতে নিল, তখনও তার চোখের সেই ভঙ্গিটা একদম একই রকম ছিল। মনে হচ্ছিল সে কেবল দেখছে আর শিখছে। আর সেই ছোট্ট মুহূর্তগুলো আমাদের মধ্যে একটি অনন্য কৌতূহল তৈরি করছিল। রাতের বেলায় যখন আমরা দুজন ঘুমাতে যাচ্ছিলাম, তখন ভাইয়া হঠাৎ আমাকে একটি প্রশ্ন করল, লিমা, তুই কি কারোর সঙ্গে রিলেশন করিস? তুই কি কখনো কারোর সঙ্গে প্রেম করেছিলি? আমি নিজেও অবাক হয়ে গেলাম। এতদিন সে কখনো এই ধরনের প্রশ্ন করত না, আর আজ হঠাৎ এমন জিজ্ঞাসা করল। দুপুরবেলায় গোসল করার সময় তার অদ্ভুত আচরণ, তারপর কাপড়ও নিয়ে যাওয়ার সময়ও তার মনোযোগ, সব মিলে আমি ভাবছিলাম সে আসলে কি চাইছে। আমি শান্তভাবে এবং সুন্দরভাবে উত্তর দিলাম, না ভাইয়া, আমি কারোর সঙ্গে রিলেশন করি না, প্রেমও করি না। এখন আমার এই ধরনের কোনো চিন্তা নেই। বর্তমানে আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। তো বন্ধুরা, রাতের বেলায় আমরা দুজন আলাদা পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হলাম। আমি পাশে মোবাইলে ব্যস্ত ছিলাম, আর ভাইয়া পাশেই শুয়ে নীরব ছিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম খাটে হালকা নড়াচড়া হচ্ছে, শুধু ছোট ছোট শব্দ, যা স্বাভাবিকভাবে শুয়ে থাকার সময় হতে পারে। আমি ভেবেছে হয়তো খাটের ফাঁক বা নরম সিটের কারণে এমন হচ্ছে।
আমি আবার মোবাইল টিপতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবার ওই রকম শব্দ আস্তে আস্তে হচ্ছিল। আমি তখন ভাইয়ার দিকে ঘুরে দেখলাম যে আসলেই সে হাত নাড়াচ্ছে নাকি অন্য কিছুর শব্দ হচ্ছে। ভাইয়া উঠে দাঁড়ালো এবং শান্তভাবে বলল, লিমা, আমি বাইরে যাব, টয়লেট থেকে আসি। তারপর সে চলে গেল। কিছুক্ষণ পর আমি ভাবলাম আমার তো টয়লেটে যেতে হবে ঘুমানোর আগে। তো তখন আমি ভাবলাম যে ভাইয়া গেছে, আমিও এখন টয়লেট থেকে ঘুরে আসি। আমি টয়লেট থেকে ফিরে আসলাম আর ভাইয়া শুয়েই নিজের মোবাইলে ব্যস্ত। রাতে পুরো বাসা শান্ত ছিল। আমি শুয়ে বসে ভাবছিলাম আজকের দিনটা কত অদ্ভুতভাবে ভরা। দিনের ছোট ছোট মুহূর্তগুলো, তার আচরণ এবং আমাদের মধ্যে থাকা ছোটখাটো কৌতূহল সব মিলিয়ে মনে হল আজকের দিনটি বিশেষ। আমি শান্তভাবে শুয়ে পড়লাম আর ভাইয়াও পাশে চুপচাপ শুয়ে রইল। আমরা দুজনেই নিঃশব্দে আমাদের নিজ নিজ চিন্তাভাবনা করছিলাম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। রাতে ঘুমের মধ্যে আমি যেন পুরো দিনটার নানা ছোটখাটো মুহূর্তগুলো মনে মনে পুনরায় ভাবি। দুপুরবেলায় গোসলের সময় ফাহিম ভাইয়ার আচরণ, কাপড় নাড়ানোর সময় তার সাহায্য এবং রাতের খাটে সেই অদ্ভুত নড়াচড়ার স্মৃতি। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু সাধারণ কোনো দিন নয়, বরং আমাদের মধ্যে ছোট্ট রহস্য এবং অদ্ভুত কৌতূহলের এক বিশেষ অধ্যায়। যখন আমি গভীরভাবে ঘুমিয়ে পড়লাম আর ভাইয়াও পাশে চুপচাপ শুয়ে রইল, আমরা দুজনেই নিঃশব্দে আমাদের নিজ নিজ চিন্তাভাবনা করছিলাম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। রাতে ঘুমের মধ্যে আমি যেন পুরো দিনটার নানা ছোটখাটো মুহূর্তগুলো মনে মনে পুনরায় ভাবি। দুপুরবেলায় গোসলের সময় ফাহিম ভাইয়ার আচরণ, কাপড় নাড়ানোর সময় তার সাহায্য এবং রাতের খাটে সেই অদ্ভুত নড়াচড়ার স্মৃতি। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু সাধারণ কোনো দিন নয়, বরং আমাদের মধ্যে ছোট্ট রহস্য এবং অদ্ভুত কৌতূহলের এক বিশেষ অধ্যায়। যখন আমি গভীরভাবে ঘুমিয়ে পড়ি, তখনও ভাইয়া তার মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। সে কি করছিল বা কার সঙ্গে কথা বলছিল বা কোন তথ্য খুঁজছিল সেটা আমার জানা ছিল না। তবে আমি অনুভব করতে পারছিলাম তার মন এখনও পুরোপুরি শান্ত নয়, বরং সে যেন গভীরভাবে নিজের দুনিয়ায় ব্যস্ত। আমি জানতাম না, হয়তো সে কিছু ভাবছে, হয়তো কিছু পরীক্ষা করছে, বা হয়তো নিজের মতো ছোট্ট খোঁজখবর নিচ্ছে। কিন্তু স্পষ্ট ছিল রাতের এই সময়ে সে একাকী নয়, তার মন কিছু না কিছু কার্যকলাপে ব্যস্ত। রাত যখন আরও গভীর হল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই মুহূর্তে ঘরের পরিবেশটি নিস্তব্ধ, শুধু বাইরের বাতাসের শব্দ এবং দূরে দূরে কখনো একটি মৃদু আওয়াজ। সেই আওয়াজের সঙ্গে ভাইয়ার মৃদু হালকা নড়াচড়া, যা আমি আগে খেয়াল করিনি। আমার ঘুমের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগাল। মনে হচ্ছিল আজকের দিনটার সমস্ত রহস্য এবং কৌতূহল যেন এক মুহূর্তে ঘরের চারপাশে ঘনীভূত হয়ে গেছে। আমি তখন বুঝতে পারছিলাম না ঠিক কী ঘটতে যাচ্ছে, তবে এক অদ্ভুত উৎকণ্ঠা এবং কৌতূহল অনুভূত হচ্ছিল, যা রাতের নিস্তব্ধতায় আরও ভয়াল এবং রহস্যময় হয়ে উঠছিল। রাত যখন গভীর হয়ে গেল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই মুহূর্তে ঘরের পরিবেশটি নিস্তব্ধ, শুধু বাইরের বাতাসের শব্দ এবং দূরে দূরে কখনো একটি মৃদু আওয়াজ। সেই আওয়াজের সঙ্গে ভাইয়ার মৃদু হালকা নড়াচড়া, যা আমি আগে খেয়াল করিনি। আমার ঘুমের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগাল। মনে হচ্ছিল আজকের দিনটার সমস্ত রহস্য এবং কৌতূহল যেন এক মুহূর্তে ঘরের চারপাশে ঘনীভূত হয়ে গেছে। আমি তখন বুঝতে পারছিলাম না ঠিক কী ঘটতে যাচ্ছে, তবে এক অদ্ভুত উৎকণ্ঠা এবং কৌতূহল অনুভূত হচ্ছিল, যা রাতের নিস্তব্ধতায় আরও ভয়াল এবং রহস্যময় হয়ে উঠছিল। রাত যখন গভীর হয়ে গেল, তখন ঘরের নিস্তব্ধতা আরও গা ছমছমে হয়ে উঠল। আমি ঘুমের মধ্যে হঠাৎ কিছু অদ্ভুত অনুভব করলাম। হৃদয়ের দিকে নজর রাখতেই দেখলাম সে এখনও মোবাইল টিপছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত ঝিলিক, যেন কোনো রহস্য জানে যা আমাকে এখনও জানাতে চায় না। সে হালকা নড়াচড়া করছে, যেন ঘরে কেউ আছে অথচ ঘর পুরোপুরি খালি। আমি স্বপ্নের মধ্যে অর্ধচেতন অবস্থায় শুধু তাকিয়ে রইলাম, আর মনের মধ্যে অজানা একটি উৎকণ্ঠা জন্ম নিল। হঠাৎ মনে হল ঘরের বাতাস বদলে যাচ্ছে। প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া যেন স্বাভাবিক নয়, বরং
কিছু না কিছু ঘটতে চলেছে। এক ধরনের উদ্ভিদ শক্তি ঘরে প্রবেশ করেছে। ভাইয়া একসময় দাঁড়িয়ে মোবাইলের আলোতে তার মুখের রং পরিবর্তিত হচ্ছে। তার চোখের দৃষ্টিটা এত গভীর যে আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না সে কি ভাবছে, ভয়ের না কৌতূহলের, আনন্দের না রহস্যের। আমি ধীরে ধীরে শরীর নাড়ালাম, কিন্তু হঠাৎ দেখলাম ভাইয়া উঠে দাঁড়িয়েছে। সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে আছড়ে পড়ল চোখের গভীর এক রহস্যময় দৃষ্টি। তখন মনে হল আজকের দিনটা দুপুরবেলার সেই অদ্ভুত ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত সবই একটি নিখুঁতভাবে সাজানো রহস্যের অংশ। আমার ভেতরে এক অজানা উত্তেজনা জন্ম নিল, একদিকে ভয় আর একদিকে কৌতূহল। আমি বুঝতে পারছিলাম ভাইয়া কিছু জানে, কিন্তু আমাকে এখনও জানাননি। ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কোনো ছোট আওয়াজ মাথার পাশে বা দূরের কোনো কোণে শোনায়, এবং সেই মুহূর্তে আমার হৃদয়ের অচেনা রকম স্পন্দিত হতে লাগল। মনে হল রাতের এই সময়ে এই মুহূর্তগুলোতে কিছু এমন ঘটছে যা আমি স্বাভাবিকভাবে বুঝব না। ঘুম আর জাগরণ, বাস্তব আর কল্পনার সীমানা যেন মিলেমিশে গেছে। পরের রাত এলো এবং ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে গেছে। দিনের আলো তখন দূরে, আর ঘরের কোণগুলো ছায়ার খেলায় ঢেকে গেছে। আমি শুয়েছিলাম, কিন্তু মন ভীষণ অস্থির। ভাইয়া পাশেই শুয়েছিল, কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি আজও কৌতূহল এবং রহস্য দিয়ে ভরা। রাতের মধ্যভাগে হঠাৎ মনে হল কেউ ধীরে ধীরে খাটে নড়াচড়া করছে। আমি চোখ খোলার চেষ্টা করলাম, কিন্তু অর্থচেতন অবস্থায় চোখে শুধু ভাইয়ার ছায়া। সে এবার মোবাইল টিপছে না, বরং এক অদ্ভুতভাবে খাটের দিকে হাত নাড়াচ্ছে, যেন কিছু পরীক্ষা করছে। আমি কিছু বলিনি, শুধু দেখছি। হৃদয়ের চোখে রহস্যময় এক অদ্ভুত জলজলে আলো, যা আমাকে ভেতরের গভীর কৌতূহলে ঠেলে দেয়। হঠাৎ তার দৃষ্টি আমার দিকে এসে স্থির হল। মনে হল সে শুধু তাকাচ্ছে না, সে আমার প্রতিক্রিয়া পড়ছে, আমার অনুভূতি বিশ্লেষণ করছে। রাতের নীরবতা যেন আমাদের চারপাশে ঘন কালো ক্যানভাস হয়ে গেছে। আমি শ্বাস নিলাম, আর ভাইয়ার নিঃশব্দ উপস্থিতি আমার কল্পনাকে আরও উস্কে দিল। কিছুক্ষণ পর সে হঠাৎ উঠে দাঁড়াল। তার হাত অদ্ভুতভাবে নড়াচড়া করছে, আর ঘরের মধ্যে বাতাসে একটি অদ্ভুত শীতলতা ছড়াল। মনে হল রাতের এই মুহূর্তে কিছু পরিবর্তন ঘটতে চলেছে, কিছু যা দিনের আলোয় কখনো সম্ভব নয়। আমি ভীত এবং আগ্রহী, দুটি অনুভূতি একসাথে লড়ছে। হৃদয় হঠাৎ আমার পাশে এসে দাঁড়াল, কিন্তু এতটুকু শব্দ বের করল না, শুধু চোখের দৃষ্টি দিয়ে বলছে, লিমা, তুই এটা দেখিস না। কিন্তু আমি যেটা অনুভব করছি তার দৃষ্টিতে এমন গভীরতা যা আমাকে বেদনাও দেয়, কিন্তু একরকম আকর্ষণও অনুভব করি। মনে হল রাতের এই রহস্যময়তা আমাদের দুজনকে এক অদ্ভুত বন্ধনে বাঁধছে, যেখানে কথার দরকার নেই, শুধু চোখের ভাষায় যথেষ্ট। ঘণ্টার পর ঘণ্টা নীরবতার মধ্যে কেটে গেল, কখনো হালকা নড়াচড়া, কখনো অদ্ভুত হাহাকার, আর কখনো মনে হল ভাইয়া কোনো ওই দৃশ্য জগৎ খুলে দেখাচ্ছে। আমি বুঝতে পারলাম এই রাত শুধুই ঘুমের নয়, এটি রহস্য, আবেগ এবং কিছু অজানা অনুভূতির পরীক্ষার রাত। শেষে রাত গভীর অন্ধকারে ঢুকে গেল। ভাইয়া নীরবভাবে শুয়ে থাকলেও তার চোখের ঝিলিক এখনও জ্বলছে। আমি ধীরে ধীরে ঘুমের পর্দা আঁকতে শুরু করলাম, কিন্তু মন জানে আজকের রাত আমাদের দুজনের মধ্যে যে রহস্য তৈরি করল তা কেবল ঘুমের মধ্যে অল্প অংশ প্রকাশ পেল। আরও গভীর কিছু বাকি আছে, কিছু যা পরের দিন, পরের রাত এবং পরবর্তী মুহূর্তে ধীরে ধীরে উদ্ঘাটিত হবে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়, এরপরে আরও অনেক কিছু ঘটেছে, সেটা আপনাদের দ্বিতীয় পর্বে বলবো। যদি আপনারা দ্বিতীয় পর্ব পেতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। টাটা। আমার নাম বৈশাখী। আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন।
যার জন্য আমি তার অনুপস্থিতি খুব অনুভব করি। প্রতিদিন রাতে অনেক সময় আমি রোম্যান্টিক গল্প বা সিনেমা দেখি, যা আমার মধ্যে এক ধরনের আবেগ ও অনুভূতি জাগিয়ে তোলে। আমি সালমান খানের অনেক বড় ভক্ত ছিলাম, কিন্তু সেই অনুভূতিগুলো কিভাবে পূরণ করব তা বুঝে উঠতে পারি না। একদিন আমার ভাতিজার কথা মনে পড়ল, যে দেখতে বেশ সুদর্শন ও শক্তিশালী যুবক। তার বয়স ২০ হলেও তাকে দেখতে ২৫ বছরের মতো লাগে, কারণ সে শরীর চর্চায় যথেষ্ট মনোযোগী। তখন মনে হল, যদি আমার স্বামী দূরে থাকে তবে কেননা এই একাকিত্ব কিছু আনন্দ মুহূর্তে রূপান্তরিত করি, যেন আমার মনের আশা পূরণ হয়। আমার বিবাহ হয়েছে মাত্র ১ মাস আগে। আমার স্বামী সৌদি আরবে কাজের জন্য চলে গিয়েছে, যার জন্য তাকে সব সময় কাছে পাই না। তার এই দীর্ঘ অনুপস্থিতি আমার মনে এক ধরনের খালি অনুভূতি তৈরি করেছে। প্রতি রাতেই একা থাকার কষ্টে অস্থির হয়ে পড়ি, যেন আমার মনের অনেক ইচ্ছা অপূর্ণই থেকে যাচ্ছে। একদিন একাকিত্ব কাটানোর জন্য আমি সুন্দর করে সাজগোজ করে নিজের ঘরে বসেছিলাম। তখন ভাবলাম, আমার ভাতিজার সাথে কিছু সময় কাটালে হয়তো মন কিছুটা ভালো লাগবে। তাই তাকে ঘরে ডেকে এনে কথা বলার চেষ্টা করলাম। আমাকে দেখে সে হাসল এবং বলল, আপনি আমাকে যা বলতে চান খোলাখুলি বলুন, আমি সব শুনতে রাজি আছি। তার কথা শুনে কিছুটা বিস্মিত হলেও একটা শান্তি অনুভব করলাম, কেননা এতদিন নিজের মনের কথাগুলো কারো সাথে শেয়ার করিনি। অবশেষে আমরা দুজনেই গল্প করতে করতে সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম, যা আমাদের দুজনের জন্যই এক ধরনের স্বস্তি আর আনন্দের মুহূর্ত ছিল। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিন গল্প শুনতে চাইলে আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ছোটবেলা থেকেই বিয়ের প্রতি আগ্রহ ছিল। প্রায় ১২ বছর বয়স থেকেই আমার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা জন্মেছিল। স্কুল ও কলেজে বন্ধুরা মাঝে মধ্যে মজার ছলে বিভিন্ন রোম্যান্টিক গল্প বা হিন্দি সিনেমা দেখাত, যেগুলো দেখার পর নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ত। এভাবেই আমার মনে বিয়ের ইচ্ছা আরও গভীর হয়ে ওঠে। তবে আমি দেখতে খুব সুন্দর না হওয়ার কারণে অনেক প্রস্তাব এসেও ফিরে যেত, যা আমার মন ভেঙে দিত। যতই বিয়ের ইচ্ছা বাড়তে থাকত, ততই বিয়ের ব্যাপারেই বিলম্ব হচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমার বাবা মা একটা প্রস্তাব পেলেন এবং দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিলেন। ছেলে পক্ষেরও বিয়ের তাড়াহুড়ো ছিল, আর আমিও বেশ আগ্রহী ছিলাম। তাই আমাদের বিয়েটা ১ মাসের মধ্যেই হয়ে গেল। আমি ভীষণ খুশি ছিলাম আমার নতুন জীবনে প্রবেশ করে। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না। বিয়ের কয়েকদিন পরেই জানতে পারলাম আমার স্বামী সৌদি আরবে চাকরি করেন এবং সেখানে ড্রাইভারের কাজের জন্য তাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। যখন জানলাম তিনি ১ মাস পরেই ফিরে যাবেন, তখন আমার মন খারাপ হয়ে গেল। এই ভেবে আমি কান্না করে ফেললাম। এভাবেই আমি তার অনুপস্থিতির সত্ত্বেও নিজের অনুভূতিগুলোর সাথে মানিয়ে চলার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিনিয়ত তার কাছাকাছি থাকার চাওয়াটা আমার মনকে অস্থির করে তুলেছিল। রাতে আমি ভালো করে ঘুমাতে পারতাম না। আমি একদিন স্বামীকে জিজ্ঞাসা করলাম, যদি তোমাকে সৌদি আরবেই থাকতে হয় তাহলে বিয়ে কেন করলে? তিনি আমাকে বললেন, আমার ছোট ভাই বোনেরা এখনও পড়াশোনা করছে, আর আমার ভাতিজার দেখাশোনা আমাকেই করতে হয়। তারা নিজেদের পায়ে দাঁড়ানো পর্যন্ত সংসারের দায়িত্ব আমার উপরেই থাকবে। এখানে থাকলে এত টাকা উপার্জন করতে পারতাম না, তাই সৌদি আরবে যেতে হয়েছে। তিনি আরও বললেন, সৌদি আরবে এমন একটা কাজ করি যাতে করে বাড়িতে কখনো টাকার অভাব না হয়। তখন আমি বললাম, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। তিনি মৃদু হেসে বললেন, এটা এত সহজ নয়। সেখানে আমার নিজের কোনো বাসা নেই, আর ভাড়াও খুব বেশি। আমরা অনেকজন মিলে একটি ঘরে থাকি, তাতে আমাদের খরচ কিছুটা কম হয়। এরপর তিনি বললেন, আমি বছরে একবার আসি, সেটাও মাত্র ১ মাসের জন্য। তার এই কথা শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল। মনে অনেক কষ্ট হল এবং ক্ষোভও জন্মাল। আমার বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল এবং যেসব স্বপ্ন দেখেছিলাম তার কিছুই পূরণ হয়নি।
কিন্তু সব কিছু সহন করে চলছিলাম। আমার স্বামীর স্বভাব ছিল খুবই গম্ভীর। তিনি কখনো খোলাখুলি কথা বলতেন না বা তার সমস্যার কথা প্রকাশ করতেন না। সব কিছু জেনেও আমি নিজেকে ধৈর্য ধরে সামলে নিয়েছিলাম। আমার স্বামীর বিয়ে করাটা মূলত পরিবারের ইচ্ছাতেই হয়েছিল, যেন তিনি পরিবারের কাজে সাহায্য করতে পারেন। রাগ হলেও আমার স্বামীর ওপর কোনো প্রভাব পড়ল না, আর তিনি সৌদি আরব চলে গেলেন। আমি আবারও একাকিত্বে ডুবে গেলাম। রাতের বেলা ঘুম আসত না, আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ত। সারা দিন কেটে যেত, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ হতো না। শুধু রাতে 15 মিনিটের জন্য ভিডিও কল করত, আর সেই সময়টাতেও পরিবারের খোঁজখবর নিত। আমি তার সাথে মনের কথা বলতে চাইতাম, কিন্তু তার কাছে সময় থাকত না। আমার শাশুড়ি সামান্য কথাবার্তা বলতেন, বাকিটা সময় আমি ঘরের কাছে ব্যস্ত থাকতাম। তবে আমার ছোট ভাতিজা ছিল, যে মাঝে মাঝে আমার সাথে কথা বলত। আমার শাশুড়ি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, যার ফলে আমি আর আমার ভাতিজা ঘরে একা থাকতাম। আর আমার স্বামীর ছোট ভাই বোনেরা বাইরে পড়াশোনা করত। আমরা প্রায়ই রাতের খাবার একসাথে খেতাম। আমার ভাতিজা খুবই হাসিখুশি একটি ছেলে, যে সারা রাত তার বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাত, যদিও তার গল্পে আমার তেমন আগ্রহ ছিল না। এক রাতে আমি মোবাইলে হিন্দি সিনেমা দেখতে শুরু করলাম। সিনেমাটি ছিল বেশ সাহসী ধাঁচের, আর দেখতে দেখতে আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখনও রাতে সেই সিনেমার কিছু দৃশ্য আমার মনে ঘুরছিল। আমি কিচেনে কিছু কাজ করলাম এবং দুপুরের খাবার তৈরি করলাম। কাজের সময়ও সেই দৃশ্যগুলো আমার মনে ঘুরছিল। আমি রান্নাঘরে বসে মনোযোগ দিয়ে সেই দৃশ্যগুলোর কথা ভাবছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাতেই দেখি আমার ভাতিজা সেখানে দাঁড়িয়ে আছে, এবং সে সেই ভিডিওটি দেখে ফেলেছে। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু সে স্বাভাবিকভাবেই বলল, চাচি, যদি খাবার তৈরি হয়ে থাকে তাহলে রুটি বানিয়ে দিন। আমি তাড়াতাড়ি মোবাইলটি বন্ধ করে রুটি বানাতে শুরু করলাম। তবে তারপর থেকে লক্ষ্য করলাম আমার প্রতি ভাতিজার আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে। আগে সে আমার ঘরে আসত না, কিন্তু এখন প্রায় আসতে শুরু করল। একদিন বলল, আজ বিকেলের চা আমার ঘরেই খাবে, কারণ লাউঞ্জের শীত বেশি। শীতকালে আমার শাশুড়ির অভ্যাস ছিল যে তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন এবং সেখানেই খাবার নিয়ে যেতেন। শাশুড়িকে খাবার দিয়ে এসে দেখি আমার ঘরে আমার মোবাইলটি সে দেখছে, যে আমার মোবাইলের সমস্ত ব্রাউজিং হিস্ট্রি দেখে ফেলেছে এবং জানতেও পেরেছে যে আমি কী ধরনের ভিডিও দেখতাম। তার এই আচরণে আমি খুবই অবাক হলাম। কে যে আমার মোবাইল চেক করবে? আমি চায়ের ট্রেটা বিছানোর উপর রাখলাম এবং নিজের মোবাইলটি ভাতিজার হাত থেকে নিয়ে পাশে রেখে দিলাম। চা খেতে খেতে ভাতিজা হেসে আমাকে জিজ্ঞাসা করল, চাচি, আপনার কী ধরনের সিনেমা পছন্দ? তার এই প্রশ্ন শুনে আমি কিছুটা অশ্রুত বোধ করলাম এবং বললাম, তোমার প্রশ্নের অর্থ কী? সে হেসে ব্যাখ্যা করল, মানে, আপনার কি অ্যাকশন মুভি ভালো লাগে নাকি রোমান্টিক? আমি তার দিকে তাকাতেই সে বলল, রোমান্টিক সিনেমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, বিশেষ করে হিন্দি সিনেমায়। আমি চুপ থাকায় সে নিজেই আবার বলল, চাচি, আপনি চাইলে আমাকে বন্ধু ভাবতে পারেন। ভাতিজা চাচির মধ্যে বন্ধুত্ব তো হওয়াই সাছা, আর আপনার একাকিত্ব আমিও পাশে থাকতে পারি। তার কথাগুলো শুনে আমি কিছুটা লজ্জা পেলাম এবং বললাম, আমার মাথায় একটু ব্যথা করছে, তুমি চা তোমার ঘরেই গিয়ে খাও। যদিও আমি বন্ধুত্বপূর্ণভাবে মিশতে চেয়েছিলাম, তবু কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কথা বলার ধরন দেখে আমি কিছুটা বিরক্ত হলাম এবং কড়া ভাষার ভাতিজাকে বললাম যে এখান থেকে চলে নাও। সে নিজের চা নিয়ে তার ঘরে চলে যেতে পারে।
সে বিনা দ্বিধায় কাপটা হাতে নিয়ে ঘরে চলে গেল। সাধারণত কাজের ফাঁকে ফাঁকে সে মাঝে মাঝে আমার সঙ্গে হালকা মজা করত, কিন্তু সেদিনের পর থেকে সে কিছুটা চুপচাপ হয়ে গেল। পরদিন সকালে যখন আমি রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলাম, তখন সে হঠাৎ নিজের ঘর থেকে চাচি চাচি বলে ডাকতে শুরু করল। আমি তার ঘরে ঢুকে দেখি সে নিজের শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে। আমাকে দেখে সে বলল, চাচি, আমার শার্টের বোতাম খুলে গেছে, আপনি কি একটু সাহায্য করতে পারেন? আমি কিছুটা দ্বিধা নিয়ে তার শার্টের বোতাম লাগাতে শুরু করলাম আর কাজের মধ্যে মনোযোগ দিলাম। কাজ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম সে আমার দিকে মনোযোগ দিয়ে ডাকিয়ে আছে, যা আমাকে একটু অস্বস্তিতে ফেলল। এক সময় যখন আমার চুলের এক গুচ্ছ সামনে এসে পড়েছিল, সে নরমভাবে সেটি সরিয়ে কানের পেছনে রেখে দিল। আমি একটু চমকে পিছিয়ে আসলাম আর সে হেসে বলল, চাচি, শুধু চুলগুলো সরিয়ে দিলাম, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? আমি দ্রুত বোতাম লাগানো শেষ করে নিজের ঘরে চলে এলাম। আমার মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল, তবেই আমি নিজেকে সামলে নিলাম। আমি অনুভব করছিলাম যেন ভাতিজা আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, আর এ কারণেই আমি একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম। এক রাতে যখন গভীর ঘুমেছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে। এই অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল। ঘরে শুধু মৃদু নাইট ল্যাম্পের আলো জ্বলছিল। চারপাশে তাকিয়ে দেখলাম আর ভাবলাম কেন আমার এই ধরনের অস্বস্তি হচ্ছে। তারপর আমার দৃষ্টি ঘরের জানালার দিকে গেল, যা সাধারণত বন্ধ থাকে কিন্তু আজ খোলা ছিল। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আমি সাধারণত জানালাটি খুলি না। জানালাটি বন্ধ করতে উঠতেই মনে হলো হয়তো কেউ ভাতিজার ঘরে ঢুকেছে, যা দেখে আমার মনে এক ধরনের অজানা ভয় তৈরি হলো। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়, কাহিনী আরও বাকি আছে। সেগুলো জানতে হলে কমেন্ট করে জানাও, আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসব। আর তোমরা কেমন গল্প চাও কমেন্ট করে জানাও। এমন রোমান্টিক গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। টাকা এমন এক জিনিস, টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে যা বলা অসম্ভব। তার বাস্তব কিছু প্রমাণ হলাম আমি। হ্যালো আমার কাছের ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমার নাম সুমাইয়া। আমি বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে জব করতেছি। কিন্তু বন্ধুরা, আমার মা বাবার ঘরে আমি একমাত্র সন্তান। এদিকে আমার মা বাবার অনেক বেশি বয়স হয়ে গেছে। তারা শেষ বয়সে এসে বাচ্চা নিয়েছিল, আর সেটাই হলাম আমি। বন্ধুরা, আমার এখন বিয়ের সময়, কিন্তু আমি বিয়ে করতে কোনোভাবেই পারছি না, কেননা আমার বাবা মার সেই সামন্ত নাই। আমাদের যেটুকু সহায় সম্পত্তি ছিল, জমি জমা ছিল, আমার বাবা সেইটুকু বিক্রি করতে করতে সে তার চিকিৎসা বাবদ ওষুধ খরচের টাকা ম্যানেজ করে। এদিকে আমার মাও খুব বেশি অসুস্থ। এদিকে আমার পরিবারে আমার কোনো ভাই নেই। কে আমাদেরকে দেখভাল করবে? কে আমাদেরকে দেখাশোনা করবে? আমাদেরকে দেখাশোনার জন্য কেউ নেই। বন্ধুরা, আমি শহরে যাই, তারপর আমি চাকরি করি, কিন্তু তারপরও যেন আমি কোনোভাবেই দেনা পাওনা কোনোভাবেই শোধ করতে পারলাম না। একদিন কিস্তি স্যার সে আমাকে অফার করে। শুরুতেই আমি অস্বস্তি করতাম, কিন্তু উনি আমাকে মোটা অঙ্কের একটা চাকরি অফার করে। উনি আমাকে বলে আমাকে নাকি এনজিও সমিতিতে উনি আমাকে একটা জব দিবে, সেখানে বেতনও ভালো টাকা। তাছাড়া ওনাদের যে জায়গায় জব আমার বাড়ি থেকে অনেক দূর, থাকতে হবে ওনার সঙ্গে কোয়ার্টারে। তাছাড়া ওনার সঙ্গে যদি আমি থাকি একই বাসায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে, উনি আমাকে প্রতি মাসে একটা টিপস দিবেন, একটা বেতন নেবেন। তাছাড়া থাকা খাওয়া খরচ সব কিছু ওনার, আর আমি প্রতি মাসে 20,000 টাকা করে মাইনে পাব। আমি চিন্তা করলাম, আমি দুটো সমিতি থেকে প্রায় 2 লাখ টাকা আমি নিয়েছি কিস্তি। তো যাই হোক, কিস্তি স্যার সে যদি আমাকে অন্তত কিছু হলেও আমাকে হেল্প করে, তার জন্য আমার কাছে ভালো হবে। আমি এখন আমার বিয়ে শাদী নিয়ে কোনো কিছুই তখন ভাবতেছিলাম না। জীবনের এক বাস্তব পরিস্থিতি মুখোমুখি আমি হয়েছিলাম সেদিন।
তো আমার কলিজার ভাই বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ একটা গল্প নিয়ে চলে এসেছি এবং শুরু করতেছি আমার জীবনের এক সুনামধন্য এক গল্প, যেটা শুনলে তোমরা অনেক বেশি মজা পাবে, অনেক বেশি আনন্দ পাবে। তাহলে বন্ধুরা, চলো শুরু করি। আর আমার নাম তো তোমাদেরকে বলেছি। বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে একটি মফস্বল গ্রামে। আসলে এই এলাকাতে কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমার বাবা ছিল একজন কৃষক, কিন্তু মা বাবার একটি বয়স হয়ে যাচ্ছে। তাদের বিয়ে হয়েছিল প্রায় অনেক আগেই, কিন্তু তারা তখন শুরুতে বাচ্চা নেয় নাই। তাদের বিয়ের প্রায় ১০-১২ বছর পর তারা বাচ্চা নিয়েছে। আজকে আমার মা এবং বাবা, তাদের দুজনেরই বয়স হয়ে গেছে অনেক বেশি। এদিকে আমার বয়স সবেমাত্র ১৭ বছর। চারিদিক থেকে আমার জন্য পাত্র আসতেছে, আমাকে বিয়ে করার জন্য। আমার যে চেহারা, আমি ঠিকভাবে করা ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি। পরবর্তীতে আরও কোনো পড়াশোনার আমি সুযোগ পাই নাই, কারণ আমার বাবা কলেজের যে পড়াশোনার যে খরচ, সেটা তিনি ঠিকভাবে দিতে পারতেছিল না। এদিকে আমার সংসারে কোনো ভাই ছিল না হাল ধরার মতো। দিনের পর দিন আমি কিছু একটা করতে হবে। আমি এই দুটো প্রেম করেছিলাম, বয়ফ্রেন্ডের কাছ থেকেও বেশ কিছু টাকা নিয়েছিলাম। তারা আমাকে হেল্প করেছিল, কিন্তু তারা আর এখন আমাকে টাকা দিতে চায় না, কারণ তারা চায় আমাকে বিয়ে করতে। কিন্তু আমার পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব না, কারণ আমি যে বিয়ে করব, একটা সময় ছিল আমাদের গ্রামে অনেক সয় সম্পত্তি ছিল, আমাদের গরু ছিল, তারপর অনেক কৃষি জমি ছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে বাবা সবগুলো জমি বিক্রি করে দেয়। তাছাড়া বাবার কাছে এখন কোনো কাজ করাও সম্ভব না। আমাকে কোনো একটা কাজ করতে হবে। এদিকে আমি বেশ কয়েকবার শহরে গিয়েছি কাজের জন্য, কিন্তু কোনো কাজ জানি না। তাছাড়া অপরিচিত লোকজনকে কেউ কাজও দেয় না, পরিচিত লোকজন ছাড়া। এদিকে আমার পরিচিত বলতে শহরে তেমন কেউ নেই। কে আমাকে কাজ দেবে বলেন? সেরকম কোনো মানুষের ছিল না। তো দিনের পর দিন, রাতের পর রাত আমি এভাবেই কষ্ট করেছি। তারপর বন্ধুরা, আমার বাবা হঠাৎ করে তার অসুস্থতা বেড়ে যায়। এদিকে মাও অসুস্থ। তাদের দুজনকে নিয়ে আমি এক মহা বিপদে পড়েছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন মেয়ে মানুষ হিসাবে, তার উপর আবার আমার মাথায় এত প্রেশার, এত চাপ নেওয়া যায় নাকি বন্ধুরা? তোমরাই বলো, পরিবার যদি এত প্রেশার দেয়, এত চাপ দেয়, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, গ্রহণ করা যায় না। আমি একটা নরম মনের মানুষ, একটা সুন্দরী মানুষ, মেয়ে মানুষ। আমার তখন আমার বিয়ে হয়নি না, এখন আমার বিয়ে হয়েছে, কিন্তু তখন আমি বিবাহিত ছিলাম না। আমার জীবনটা ছিল খুব কষ্টের, খুব বাস্তব। আমি দুইটা সমিতি থেকে কিস্তি উঠিয়েছিলাম, প্রায় ১ লাখ করে ২ লাখ টাকা। প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তির লোক আসত, প্রতি মাসে মাসে আসত। কিন্তু আমাদের তো কোনো আয় ছিল না, কোনো ব্যয় ছিল না, যে আমি কাজ করে সমিতির টাকা দিব, কোথা থেকে দিব? মা বাবার অপারেশন করতে গিয়ে তো সব টাকা শেষ করে ফেলেছি। এদিকে আমি কোনো কাজও করতে পারতেছি না। কিন্তু প্রতি সপ্তাহে কিস্তির লোকজন না আসে প্যারা দিত, জ্বালা দিত। আমি তাদেরকে ১ মাস, ২ মাস, ৩ মাস কিস্তি দেই না। কিন্তু এভাবে তো চলতে পারে না। তারপর বন্ধুরা, আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামে একজন মেম্বার সাহেব ছিল। আমি ওনার বাসায় মাঝে মধ্যে কাজ করতাম। ওনার অনেকগুলো জমি আছে, ধান, কৃষি এগুলো কাজ করতাম, রান্নাবান্না করে দিতাম, সব কিছু। তো উনি আমাকে কিছু একটা টাকা মাইনে দিত, ৫,০০০, ৬,০০০ টাকা, ওই বাসায় কাজের লোক যেগুলা বলে আর কি। তো এই টাকা দিয়ে তো আমার পোষায় না। আমার প্রতি মাসে কিস্তি দিতে হতো ১০,০০০ টাকা। কিন্তু এদিকে কিস্তিওয়ালারা আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে, তারা নাকি আমার নামে মামলা করবে, আমি টাকা পয়সা দিতে পারতেছি না। আমি একদিন এক সমিতিওয়ালাকে বাসায় এনে চাটা খাওয়ানোর পর আমি তাকে বললাম, ভাই দেখেন, আপনারও তো পরিবার আছে, এখন আমি কি করব ভাই? দেখেন, আমার তো চেষ্টা করতেছি ভাই, দেখেন। একটা বাসায় কাজ নিয়েছি, মেম্বারের বাসায়, উনি আমাকে ৫,০০০ টাকা দেয়। আমি দুইটা সমিতি থেকে আসলে টাকা উঠিয়েছি। আপনাকেও ৫,০০০ টাকা, ওনাকেও ৫,০০০, ১০,০০০ টাকা দিতে হয়। ভাই, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি কি করব বলেন? সেদিন আমার মা বাবা ছিল ঘরের ভেতরে, তারা অসুস্থ, আর আমি সমিতি
বালতিওয়ালাকে ঘরের ভেতরে নিয়ে এসেছিলাম তাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এবং তাদেরকে বোঝ দেওয়ার জন্য, এবং আমি একজনকে চাও দিয়েছিলাম সঙ্গে। সেদিন আমার মাথায় খুব টেনশন ছিল বন্ধুরা। আমি সেদিন পরেছিলাম একটা সালোয়ার কামিজ, একটা 3 পিস, কিন্তু আমি সেদিন বাসার ভেতরে ছিলাম, তো যার কারণে আমি সেদিন ওড়না পরি নাই। আসলে আমার মাথায় কোনো কাজ করতেছিল না। উনি সেদিন আমাকে দেখে উনি আমাকে একটা অফার করে, ওনার মাথায় একটু কাজ করে, মানে অন্য রকম একটু কাজ করে। উনি সেদিন আমাকে দেখে আমার জন্য উনি বেশ পাগল হয়ে যায়। আমাকে বলতেছিল, সুমাইয়া, তুমি এত সুন্দরী একটা মেয়ে, তোমার এত চাপ, এত প্রেশার, সত্যি এটা খুব কষ্টদায়ক। আচ্ছা দেখো মিতু, এখানে তো আমারও কিছু করার নেই। দেখো আমি এই এনজিও অফিসে চাকরি করি। আসলে তোমরা যদি টাকা না দাও তাহলে আমারও চাকরিটা থাকবে না। আমারও বউ বাচ্চা কাচ্চা আছে, দেশে এখানে থাকি। এখন কি করি বলো তো? সেদিন আমি তার হাত ধরে রিকোয়েস্ট করে বলেছিলাম। আমি তার কাছে যেতেই আমার গালগুলো, আমার মুখটা তার মুখের সামনে চলে যায় হঠাৎ করে। হঠাৎ করে সে আমার সৌন্দর্য দেখে আমার জন্য পাগল হয়ে যায়। সে আমাকে একটা অফার করল। সে আমাকে বলল, মিতু, ঠিক আছে, তোমার আগামী 6 মাসের কোনো কিস্তি দিতে হবে না। আমি তোমার 6 মাসের কিস্তি দিয়ে দিব, কিন্তু বিনিময়ে একটা শর্ত আছে। আমি তখন কিস্তির জাস্ট, তার নাম ছিল আকাশ। আমি তাকে বললাম, আকাশ স্যার, কেমন শর্ত? সে আমাকে বলল, এই ধরো, আমার তো বউ বাচ্চা কাচ্চা দেশের বাড়িতে থাকে, অনেক দূরে। সেখানে তো আর এখন খুব একটা বেশি যাওয়া পড়ে না, বুঝছ? ও 6 মাস পর পর একবার যাই। আসলে তোমাদের এখানে এলাকাতেই থাকি, ব্যাচেলার মানুষ, ভালোও লাগে না। তা সুমাইয়া, তুমি যদি আমাকে একটু খুশি করতে পারো, আমাকে যদি একটু আনন্দ দিতে পারো, হ্যাঁ, আমি তোমার কিস্তির টাকা প্রতি মাসে আমার নিজের কাছ থেকে আমি সেটা দিয়ে দিব। তোমার আর এই টাকা দিতে হবে না। 6 মাস পর্যন্ত আমি তোমার কাছে আসব না, কিন্তু হ্যাঁ, প্রতি সপ্তাহে 2-3 বার তোমাকে খুশি করতে হবে। আমি বললাম, স্যার, আমি আপনাকে কিভাবে খুশি করব? আমি, ঠিক আছে, আপনাকে আমি রান্নাবান্না করে খাওয়াবো। সে আমাকে বলতেছে, না, রান্নাবান্না করে দিলে হবে না, অন্য কিছু করতে হবে। আমি তখন কিস্তি স্যার আকাশকে বললাম, অন্য আর কিভাবে আপনাকে খুশি করব স্যার? আমার কাছে কি আর কোনো উপায় আছে বলেন তো? তখন সে আমাকে বলল, হ্যাঁ, তোমার কাছে দারুণ এক সুবিধা আছে। দেখো, তুমি যেন সুন্দরী, তাছাড়া তোমার এখনও বিয়ে শাদী হয় নাই, তুমি একটা কুমারী একটা মেয়ে, একেবারে পুরো রসে রসে ভরা তুমি। শোনো, তুমি যদি আমাকে খুশি করতে পারো, মানে আমার সঙ্গে যদি তুমি ওই কাজটা করতে পারো, আমাকে যদি তুমি তৃপ্তি দিতে পারো, আমার স্ত্রী এখন আমার কাছে নাই, তুমি যদি আমার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারো, তাহলে তোমার হয়ে আমি টাকাটা দিয়ে দিব। আমি তখন স্যারকে বললাম, এইটা কি সম্ভব নাকি? না, আমার এখনও বিয়ে শাদী হয় নাই, আমি এটা করতে পারবো না স্যার। দেখেন, আমি গরিব হতে পারি, কিন্তু শরীর বিক্রি করতে পারবো না, এরকম মানুষ কিন্তু আমি না। স্যার, আপনি মনে হয় মানুষ চিনতে ভুল করেছেন। আপনি আমাকে যেরকম ভাবতেছেন, আমি কিন্তু মোটেও ওই রকম মানুষ না। তখন আকাশ স্যার একটু রেগে গেল, রেগে গিয়ে বলতেছে, আচ্ছা, তাই নাকি? তুমি ওই রকম মানুষ না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রতি মাসে যেন আমি টাকাটা পাই, এই মাসের টাকাটা জলদি করে দাও। তখন আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি আপনার টাকা দিয়ে দিব, আমাকে 2টা দিন সময় দিন, 2 দিন পর আমি কিভাবে টাকা দিব? আমি কোনোভাবেই বন্ধুরা বুঝতে পারতেছিলাম না। আমি তো আকাশ স্যারকে বললাম যে আমি তার টাকাটা 2 দিন পর দিয়ে দিব। এদিকে আমার 3 মাসের কিস্তি জমা হয়ে আছে, আমি কি করব? আমার মাথায় তখন কোনো কিছুই কাজ করতেছিল না, একেবারে পুরো আওলা জ্বালা লাগতেছিল। কি করব বন্ধুরা? এত প্রেশার আমি আর নিতে পারছিলাম না। তখন একদিন আমি আকাশ স্যারকে বললাম, স্যার, আপনি বাসায় আসেন, আমি আপনার টাকা হাত দিয়ে দিব। স্যার অনেক তো অবাক হয়ে গেল, বলল, আচ্ছা, তাই নাকি? এখন বাজে রাত 7টা, আমি তো এখন আসতে পারবো না, কালকে আসব। তখন আমি আকাশ স্যারকে বললাম, স্যার, আপনার টাকা এই রাতেই দিতে হবে। আসলে আমি তো আপনার টাকা ক্যাশই দিব না, আমার শরীর দিয়ে দিব। আপনি যদি চাহিদা পূরণ করতে চান তাহলে এই মুহূর্তে চলে আসেন। এখন মা বাবা ঘুমিয়ে পড়েছে, তাছাড়া এলাকার লোকজনও সবাই ঘুমিয়ে আছে। আপনি এখন চলে আসেন, রাতে এবং সকালবেলা ভোরে চলে যাবেন। আমার কথা শুনে স্যার একেবারে খুশি হয়ে গেল।
একেবারে খুশি। কি বলবো, লাফাতে শুরু করল। সে আমাকে বলল, তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি আধা ঘন্টার ভিতরে ফ্রেশ হয়ে দ্রুত আসতেছি। তারপর স্যার একটা কাপড় পরে সে আমার বাড়িতে চলে আসলো। এসে সে আমাকে বলতেছে, চলো শুরু করি। আমি বললাম, তাই নাকি, আগে খাওয়া দাওয়া করেন। সে আমাকে বলল, না খাবো না, আজকে রাতে শুধু তোমাকেই খাবো। আমি বললাম, স্যার আপনার বউ আছে বাড়িতে, বাচ্চা কাচ্চা আছে, তারপরেও আপনি এখানে আমার সঙ্গে এই কাজ করতেছেন? ভাবি শুনলে তো এটাই ভীষণ কষ্ট পাবে। সে আমাকে বলল, দেখো তোমার ভাবি আছে তোমার ভাবির বাড়িতে, ঠিক আছে, তাছাড়া এখানে আমি একা একা আছি, আমারও তো একটা জীবন নাকি। হ্যাঁ, মনে তো চায়। দেখো তুমি বিয়ে শাদী করো নাই, এখন এই সমস্ত কিছু বুঝবে না, আসো আগে শুরু করি। ওই দিন আমি 6 মাসের কিস্তি দেওয়ার জন্য আমি স্যারের সঙ্গে শুয়েছিলাম। এরপর বন্ধুরা, এইভাবে সপ্তাহে 2-3 দিন প্রায় সময় স্যার যখনই আমাকে ফোন দিত এবং সে ফ্রি হতো, সে আমার কাছে, আমাদের বাসায়, আমাদের বাড়িতে সে চলে আসত। আমি তাকে তখন কোনো কিছুই বলতে পারতাম না। এভাবেই সপ্তাহে চলতে শুরু করল। কিন্তু বন্ধুরা, এভাবে তো আর চলে না, আমার তো আসলে আরও অনেক বেশি টাকার দরকার। এদিকে আমার মা বাবার চিকিৎসার জন্য আরও বেশি টাকার দরকার। আমি কি করব? তখন আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না। এইভাবে একবার যেহেতু কিস্তি স্যারের কাছে শরীর বিক্রি করেই ফেলেছি, তো এইভাবে যদি আরও বেশি করে যদি শরীর বিক্রি করি তাহলে তো কোনো সমস্যা নেই। যেহেতু একবার শরীরটা বিক্রি করে দিয়েছি, তো আরও ভালোভাবে যদি শরীরটা বিক্রি করি তাহলে তো কোনো সমস্যা নেই। তখন আমি একটা অন্য কিছু চিন্তা করলাম। কি করা যায়, কি করা যায়? ওই আমার আরেকটা কিস্তি সমিতির স্যার আছে, উনি আমার কাছে টাকা পাবে। উনি প্রতি মাসেই আমার কাছে আসত। উনি একটু ভালো মানুষ ছিল, তো উনি আমার কাছে বলতো না তো। একদিন আমি তাকে বললাম, সে আমাকে বলতেছিল, সুমাইয়া, এভাবে আর কতদিন? দেখো আজকে প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমার কিস্তির টাকা দিতে হবে। আমি অফিসের বসকে আর কোনোভাবেই কোনো কিছু বলতে পারতেছি না। এইভাবে গেলে আমার হয়তো চাকরিটাও থাকবে না। দেখো সুমাইয়া, তোমার মা বাবা সবাই অসুস্থ, এই জন্য আমি স্যারকে এতদিন বুঝিয়েছি, কিন্তু এখন আমি আর আমার অফিসের বসকে কোনোভাবেই বোঝাতে পারতেছি না। তার তো শুধু টাকা লাগবে, টাকা লাগবে। সে তো টাকার জন্য প্রচুর পরিমাণে চিৎকার চাচামেচি করে। এবার মনে হয় আমার চাকরিটাও থাকবে না। আমি তাকে বললাম, তার নাম ছিল আনোয়ার। আমি তাকে বললাম, আনোয়ার ভাই, আপনি একটা কাজ করেন, আপনার অফিসের বসের কাছে আমাকে নিয়ে যাবেন। সে আমাকে বলল, কেন, তুমি সেখানে গিয়ে কি করবে? দেখো ওনার তো মাথা এমনিতেই গরম আছে, তুমি যদি টাকা না দাও আর ওনার সামনে যাও তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে। আমি তখন তাকে বললাম, আচ্ছা ভাই, আপনি এত কিছু চিন্তা করেন না, চলেন আপনাদের অফিসে যাই, তারপর আপনিও স্যারের সঙ্গে আমি দেখা করি, দেখি সে কি বলে আমাকে। তারপর বন্ধুরা, আমি গেলাম সেখানে। যাওয়ার পরে তার যে অফিসের বস, মনে হয় ম্যানেজার, এই অফিসের ম্যানেজার, তখন আমি তার কাছে যাওয়ার পরে আমি তার অফিসে গেলাম। আমি দরজা লাগিয়ে দিলাম। সে আমাকে বলল, দরজা লাগানোর দরকার নেই। আমি বললাম, আছে। তখন সে আমাকে বলতেছে, হ্যাঁ, তোমার নাম যেন কি, সুমাইয়া না? আমি বললাম, জি স্যার। তখন সে আমাকে বলল, 1 লাখ টাকা কিস্তি নিয়েছ, কি ব্যাপার, টাকা পয়সা দিতে হবে না? হলে তো তোমার সুদ আরও বেড়ে যাবে। আমি বললাম, স্যার কি করব? কোনো কাজ কাম নাই, দিতেও পারতেছি না, একটা চাকরি বাকরি খুঁজতেছি, কিন্তু কোথাও চাকরি বাকরি পাচ্ছি না। আসলে আমার মা বাবা খুব অসুস্থ, আমি দিতে পারতেছি না। তখন ওই মোটা টাকলা ব্যাটাটা আমাকে বলতেছে, দেখো গরিব অসহায় মা বাবা অসুস্থ, তো এগুলো কিন্তু ব্যাংকের লোকজন শুনবে না, আর তারা এগুলো শুনতে বাধ্যও না, ঠিক আছে? আমারও কিন্তু বস আছে, তারা এগুলো শুনবে না, তো তোমাকে তাকে দিতে হবে, না হলে আমাদের যে ব্যবস্থা, আমরা সেই ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব। তখন আমি আমার বুকের ওপরে যে কাপড়টা ছিল সেটা আমি সরিয়ে ফেললাম। আমি সরিয়ে বললাম, এখানে হাত দিয়ে বললাম, স্যার একটু যদি আমাদের দিকে দেখতেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার তো অনেক টাকা বেতন, আপনাকে আপনার চেহারা দেখে মনে হচ্ছে, স্যার আপনাকে আপনার বউ আগের মতো তেমন ভালোবাসা দেয় না, আপনাকে তেমন মায়া করে না। স্যার আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসা দিতাম,
অনেক মায়া করতাম, আর একটা সুযোগ দিয়ে দেখেন না। সে আমাকে বলতেছিল, না না, এটা তুমি কি বলতেছ। তারপর বন্ধুরা, আমি তার কাছে চলে গেলাম, গিয়ে তার কোলে বসে পড়লাম এবং তাকে আমি আদর করা শুরু করলাম। শ্যামকে বলতেছে, বাহ, তুমি তো দেখতেছি এক ক্লাস এগিয়ে। তোমার মতো এরকম এত সাহসী মেয়ে আমি এই প্রথম দেখলাম। আমি তো সত্যি কথা বলতে তোমাকে আমার বেশি পছন্দও হয়েছে, কিন্তু আমার একটু ভয় করতেছিল। আমি বললাম, কোনো কিছু ভয় নেই স্যার, আমি আপনাদের সমিতি থেকে 1 লাখ টাকা নিয়েছে, আর আপনার তো বেতন নিম্নে 3-4 লাখ টাকা তো আছেই। এই 1 লাখ টাকা তো আপনার কাছে কোনো বিষয় না। এটা স্যার, আপনি কি আমার এই 1 লাখ টাকা পরিশোধ করে দিবেন? বিনিময়ে আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব। আপনাকে আমি আমার কাপড়লেই দেহটাই দিয়ে দিব। কতদিনের জন্য চান? আর স্যার, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তখন সে আমাকে বলতেছে, তাই নাকি? তারপর বন্ধুরা, ওদিন সে অফিসে যত লোকজন ছিল সবাইকে ছুটি দিল, বলল সবার আজকে ছুটি। তারপর বন্ধুরা, সে অফিসের দরজা লাগিয়ে ওই দিন প্রায় অফিসের ভিতরেই 2 ঘণ্টা আমার সঙ্গে পার্সোনাল টাইম কাটিয়েছে। সে আমার সঙ্গে ওই দিন 2 ঘণ্টা পার্সোনাল টাইম কাটানোর পর সে বুঝে গেছে আমি যে কি জিনিস। সে তখন আমাকে বলতো, বাহ সুমাইয়া, তুমি তো বেশ চমৎকার। সত্যি তুমি যেইভাবে আজকে আমাকে নিজের করে নিলে, যেইভাবে আমাকে তুমি আদর ভালোবাসা দিলে, এইভাবে তো কখনো আমার স্ত্রীও আমাকে এত সুখ দেয় নাই। জানো, স্ত্রী বেশি অধিকার দেখায়, বেশি দাবি দেখায়। ওর কাছে গেলেই ওই শপিংয়ে যাও, এইটা করো সেইটা করো, তারপর হচ্ছে শুধু ক্যারা দেয়। আসলে ঠিকভাবে তো ভালোবাসা দেয় না। আর যখন রাতে ঘুমায় তখনও ভালোবাসা দেয়, তখনও ঘুমিয়েই পড়ে। কি বলে না বলে, আমার মনে হয় ও অন্য কারোর সঙ্গে প্রেম করে, কিন্তু কিছু বলতে পারি না, বিয়ে করা বউ তো। মিতু, তুমি আজকে আমাকে এই অফিসে যেয়ে আদর দিলে, তোমাকে যদি আমার বাড়িতে একটা দিন পেতাম তাহলে তো তুমি আমাকে মনে হয় আরও অনেক বেশি বেশি আদর দিতে, তাই না? আমি তখন ক্রিস্টি স্যারকে, ওই বসটাকে বললাম, এই একটা দিন সুযোগ দিয়েই দেখেন না স্যার, আর আপনি আমার এই টাকাটা মাফ করে দেন, আর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমি যেহেতু চলতে পারি, তারপর দেখবেন আপনাকে একেবারে সুখের দুনিয়াতে আমি ভাসিয়ে দিব। ওই ব্যাটা থাকলো, আর এত কালো রে ভাই, কি বলবো। যাই হোক, সে তো আমার প্রেমে একেবারে পুরো দেওয়ানা হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। এরপর সে আমাকে বলল, ঠিক আছে, তোমার লেখাপড়া আছে কতদূর পর্যন্ত? আমি বললাম, এন্টার পর্যন্ত। সে আমাকে বলল, তোমাকে একটা এনজিওতে চাকরি দিলে আমার অফিসে তুমি কি চাকরি করবে? আমি বললাম, করব। মানে স্যার, আমি তো অবশ্যই করব, তবে আপনার পাশাপাশি থাকলে ভালো হবে, আপনার দেখভাল করতে পারব। তখন সে আমাকে ওই অফিসে একটা চাকরি দেয় এবং তার ডেস্কের সাথেই, মানে ওই অফিসের ভেতরে আমাকে থাকতে হবে। তার যখন মন চাইবে সে আমাকে আদর করতে পারবে, ভালোবাসতে পারবে বা আমাকে ভোগ করতে পারবে। সে এরকম একটা সুযোগ সুবিধা ছিল। বেতনও মাশাল্লাহ 20,000 টাকা। তখন আমি অনেক খুশি। আমি বাড়িতে এসে আমার আম্মা আব্বাকে বললাম যে আমি তো চাকরি পেয়ে গেছি বাবা, এবার থেকে আর তোমাদের কোনো সমস্যা হবে না, আমি এখন থেকে তোমাদের মুখে খাবার তুলে দিতে পারব। আমার বাবা এই কথা শুনে তার চোখ দিয়ে জল পড়তেছে, মাও দেখলাম কান্না করতেছে। আমি বাবা মাকে বললাম, তোমরা আর কান্নাকাটি কইরো না, আমাকে জন্ম দিয়েছ, এটাই তো অনেক। আমার বাবা মা তারা আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, হে মা, তোকে তো শুধু পৃথিবীতে জন্মই দিলাম, তোর জন্য বাবা মা হিসেবে আমরা তো কোনো কিছুই তোর জন্য করতে পারলাম না, ঠিকভাবে তোকে মানুষও করতে পারলাম না। তোর বিয়ের বয়স, অথচ তোকে একটা ভালো করে বিয়ে শাদী দিতে পারছি না। বাবা হিসেবে আমি যে কি করে মুখ দেখাবো সমাজে? আমি তখন আমার বাবাকে বললাম, বাবা, চাকরিটা তো পেয়ে গেলাম, বাড়ির একেবারে কাছেই, অনেকবার শহরেও গেলাম, সেখানেও তো চাকরি হইল না। তোমরা আমার জন্য আর টেনশন করো না, এখন দেখবে আমি অনেক টাকা ইনকাম করব। আমার কথায় আমার বাবা বেশ খুশি হল।
তো বন্ধুরা, আমি আসলে বুঝে গেছি এই দুনিয়াতে আসলে যোগ্যতার চেয়ে বেশি মূল্য হচ্ছে যেই মানুষ শরীর বিক্রি করতে পারে, যেই মানুষ দালালি করতে পারে, যেই মানুষ তেল মারতে পারে। কারণ এই দুনিয়াতে বর্তমানে যোগ্যতার কোনো মূল্য নেই। আমি বুঝে গিয়েছি। আমি অনেক জায়গায় যোগ্যতা দিয়ে চাকরি চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু পরিচিত লোকজন না থাকলে, দালালি না করলে, তেল না মারলে আসলে চাকরি হয় না। আর আপনি যদি মেয়ে হন তাহলে দালালিও চলবে না, আর তেলগিরিও চলবে না। আপনাকে ডিরেক্ট শরীর বিক্রি করতে হবে। তাছাড়া এই শহরে আপনার জন্য থাকার যোগ্যতা রাখে না। আমি তখন বুঝে গেছি যে এই সমাজ আসলে মুখোশ পরা মানুষ অনেক বেশি। তারা দিনের আলোতে ভালো মানুষের মুখোশ পরে থাকে, আর রাতে তারা সেই ভালো মানুষের মুখোশটা খুলে হয়ে যায় এক অন্য রকম মানুষ। আমরা দিনে যাদেরকে দেখতেছি তারা দিনে হয়ে যায় দিনের আলোতে একরকম মানুষ, আর রাতের আধারে হয়ে যায় আর এক ভয়ঙ্কর রূপী মানুষ। মানুষের দুটো চেহারা, সেটা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। মানুষ সামনাসামনি এক, আর পেছনে আর এক। সামনে আপনার সঙ্গে ভালো গিরি দেখাবে, আর পেছনে আপনাকে কুড়াল মারবে। তো আমিও এই রাস্তা বেছে নিলাম, কারণ আমি শহরে যখন চাকরি করতে গিয়েছিলাম সবাই আমাকে দেখে, আমাকে সবাই আমার দেহের লোভে পড়ে যায়। সবাই আমাকে প্রেমের অফার দেয়, কেউ আমাকে বিয়ে করতে চায় না। সবাই আমাকে লোভ করতে চায়, আমাকে বুক চায়, আমাকে খেতে চায়, আমাকে এক রাত খেতে চায়, কিন্তু সারা জীবনের জন্য কেউ আমাকে চায় না। এইটাই ছিল আমার সবচাইতে বড় কষ্ট। আর সেখান থেকে আমিও বুঝে গেলাম যে ওপরওয়ালা আমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে, শরীর দিয়েছে, তাহলে আমি কেন এই শহরের মানুষগুলোর মতো অবহেলায় পরিণত হব? আমার এই শরীর বিক্রি করব। যতদিন বিক্রি করা যায় আমি ততদিন বিক্রি করব। পরে না হয় আমি সব কিছু ক্ষমা চেয়ে নিব, মাফ চেয়ে নিব। তারপর বন্ধুরা, এভাবেই চলল আমার জীবন। আমার দুইটা কিস্তি ছিল, সেই দুইটা কিস্তি এখন আমার নেই, সেগুলো সব ক্ষমা হয়ে গেছে। আর এখন আমি ওই কিস্তির অফিসে চাকরি করি। আর ওই যে আমাদের বস ছিল একটা মোটা, টাকলা, কালো, তো উনি আমাকে যখনই ফোন করে আমি তার অফিসে যাই। যাওয়ার পর তার সঙ্গে তার ডেস্কে পার্সোনালভাবে ১ ঘণ্টা, আধা ঘণ্টা, ২ ঘণ্টা সময় কাটায়। মাঝে মধ্যে উনি তার স্ত্রীকে দেশের বাড়িতে পাঠিয়ে দেয়, ওনার বাবার কাছে। তো তখন বাসা পুরো খালি দেখে ওনার বাসাতেও যায়। তবে উনি আমাকে বকশিশ দেওয়ায়। মানুষটা খাচ্চর হলেও খুব ভালো। উনি আমাকে প্রচুর পরিমাণে বকশিশ দেয়, টাকা দেয়। তাছাড়া আমি যা চাই তাই দেয়। এখন আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, সব কিছুই আছে। তো এই দুনিয়াতে একটা জিনিসই প্রমাণ করে, আর সেইটা হচ্ছে আমরা সবাই মুখোশ পরে থাকি। আমরা ভালোর অভিনয় করি। আমরা আসলে বাস্তবে কেউই ভালো না, ভালোর অভিনয় করি। ঠিক আছে? সব হচ্ছে লীলা খেলা। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের আরও নিত্যনতুন গল্প শুনতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলি, যারা আমার অডিয়েন্স আছে, যারা আমার গল্প শুনে, তোমরা আসলে কেমন গল্প শুনতে চাও, তোমাদের কেমন গল্প পছন্দ, চাইলে তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের পছন্দ অনুযায়ী নতুন নতুন গল্প তৈরি করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি নতুন গল্প নিয়ে তোমাদের জন্য খুব শীঘ্রই হাজির হচ্ছি। তো দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।